Welcome to Sports Life, presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। বি গ্রুপের নিজেদের শেষ ম্যাচে আর কিছুক্ষণ পর শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান। এই ম্যাচের ওপর নির্ভর করছে বাংলাদেশের এশিয়া কাপের ভাগ্য। লঙ্কানদের জয়ই বাঁচাতে পারে টিম টাইগার্সদের স্বপ্ন। ম্যাচ শুরুর আগে দর্শকদের কথা শুনেছেন রঞ্জন শান্ত। প্রস্তুত লঙ্কান সাপোর্টাররা, সেই সঙ্গে শ্রীলঙ্কার টিম। আফগানিস্তানের সঙ্গে লড়াইটায় শুধু তাদেরই চোখ নয়, চোখটা বাংলাদেশেরও। কি ভাবছে লঙ্কান সমর্থকরা এই ম্যাচটা নিয়ে? বাংলাদেশ যে তাদেরকে সাপোর্ট করছে সেটা নিয়েও বা তাদের ভাবনা কি, জানবো। Today is crucial match to Bangladesh also. If Sri Lanka win only, they can qualification for the next round for the top 4. That's why they are supporting us. They have to support no, because they have to qualify for Super 4 no, because of that they have to support for us only. অনেক বেশি এক্সাইটেড লঙ্কান সমর্থকরা, বিশেষ করে আজকে আফগানদের হারিয়ে তারা বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার 4-এ যাবে সেরকমটাই তারা প্রত্যাশা করছে এবং লঙ্কান পতাকা নিয়ে তারা মাঠে এই মুহূর্তে হাজির। What do you think? Bangladesh is also supporting today in Sri Lanka. Extra support? Yes, definitely Bangladesh support is there, but today we will beat Afghanistan, so definitely Bangladesh and Sri Lanka will come to the Super 4 round. Afghanistan is a tougher opponent for you guys? No way. If we lost with the Afghanistan, Bangladesh will come to Super 4. If we will win, Bangladesh bye-bye. So what do you guys want? We want to win. We won't win. We are come to the win. So you are gonna Super 4 for with Bangladesh or only you and Afghanistan? No. We'll win today. If we will today, we will win. Bangladesh will go out. We lost. Bangladesh have a chance. So good luck for you guys and good luck for also Bangladesh. Of course. We'll wish. Thank you. We cannot tell the, you know. সমীকরণ তারা বলতে পারে না, তেমনটাই তারা বলছিলেন। তবে সমীকরণের বাইরে তারা চায় ম্যাচটা জিতে সরাসরি যেতে সুপার 4-এ। সঙ্গে বাংলাদেশ গেলে মন্দ হয় না, কারণ সেখানেও তো চলবে ওই নাগিন ডার্বিটা। সব চোখ ওই শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। রঞ্জন যেমনটা বলছিল, আসলে আজকের দিনে সবার চোখটা শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ম্যাচ ঘিরেই রয়েছে, যেটা 8:30টার দিকে শুরু হবে। এরই মধ্যে কিন্তু টস হয়ে গেছে এবং টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। এবং এই মুহূর্তে এই ম্যাচটি কভার করতে আবুধাবিতে আছেন সহকর্মী রঞ্জন শান্ত। সরাসরি চলে যাচ্ছি তার সাথে। রঞ্জন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, খেলা তো আজকে একদম ত্রিমুখী আমরা বলতেই পারি। আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচ হচ্ছে মাঠে, এবং মাঠের বাইরে বাংলাদেশের তো একটা লড়াই রয়েছে। বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে এই ম্যাচের দিকে। কেমন উত্তাপ দেখতে পাচ্ছেন? এবং আজকে তো সোশ্যাল মিডিয়াতেও টানা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশি সমর্থকরা আজকে শ্রীলঙ্কার সাপোর্টার হয়ে গেছে, রাইভালরি থেকে চলে গেছে আজকে পুরা সাপোর্টার দলে। যমুনার দর্শকরা শুনতে পাচ্ছে কিনা, আফগানিস্তান শ্রীলঙ্কা যে ম্যাচটা সেটা টস হয়ে গেছে এতক্ষণে, এবং যে সমর্থকরা যান্ত্রিক গোলযোগের কারণে আমরা রঞ্জনের সাথে সংযোগটা হারিয়ে ফেলেছি। আমরা আবারও চেষ্টা করব তার কাছে ফিরে যাওয়ার। তবে এর আগে আমরা এশিয়া কাপের আরও কিছু খবর আপনাদের জানিয়ে দিতে চাই। এদিকে ভারতীয় অধিনায়ক সূর্যা কুমার যাদবের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এশিয়া কাপে পাক ভারত ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে পেহেলগামে জঙ্গি হামলা নিয়ে কথা টেনে সূর্যা জয়ে উৎসর্গ করেন নিহতদের। স্পোর্টস প্ল্যাটফর্মে রাজনৈতিক মন্তব্য করায় এই অভিযোগ করবে পিসিবি বলছে বেশ কিছু গণমাধ্যম। এদিকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ক্ষমা চাওয়ার ইস্যুতে দুই দেশের গণমাধ্যমের পাল্টাপাল্টি অবস্থান। ভারত পাকিস্তান ম্যাচে টসের আগে পরে পাকিস্তানি অধিনায়কের সাথে করমর্দন করেননি ভারতীয় অধিনায়ক সূর্যা কুমার যাদব। ঘটনার সূত্রপাত সেখান থেকেই। এরপর ম্যাচ শেষেও পাক ক্রিকেটারদের সাথে ভারতীয় ক্রিকেটাররা মেলাননি হাত, জানিয়ে পরবর্তীতে তুলকালাম হয় সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সম্পৃক্ততার অভিযোগ তোলে পাকিস্তান ক্রিকেট। এমনকি নিজেদের ম্যাচে পাইক্রফটকে সরানো না হলে ম্যাচ না খেলার হুমকিও দেয় পিসিবি। তবে নাটকীয়তা শেষে 1 ঘন্টা বিলম্বে শুরু হয় আরব আমিরাত ও পাকিস্তানের ম্যাচ। পাকিস্তান ক্রিকেটের খবর এই ইস্যুতে ক্ষমা চেয়েছেন পাইক্রফট, জানিয়ে সামাজিক মাধ্যমেও পোস্ট দেয় পাকিস্তান ক্রিকেট। যদিও ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি ক্ষমা চাওয়ার বিষয়টি ভুয়া ও মন গড়া তথ্য।
এদিকে পাক ভারত ইস্যুতে নতুন খবর, সূর্যকুমার ইয়াদবের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অভিযোগ জানাবে পাকিস্তান ক্রিকেট। গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানোর পর সংবাদ সম্মেলনে পেহেলগামে নিহতদের উদ্দেশ্যে জয় উৎসর্গ করেন সূর্যা, যেখানে জঙ্গি হামলা বলে পাকিস্তানকে ইঙ্গিত করেন ভারতীয় অধিনায়ক, যেটিকে স্পোর্টস প্ল্যাটফর্মে রাজনৈতিক মন্তব্য মনে করছে পাকিস্তান ক্রিকেট, যার কারণে সূর্যার বিরুদ্ধে নালিশ নিয়ে এবার আইসিসির দ্বারস্থ হচ্ছে পিসিবি। We actually stand with all the victims of Pahalgam terror attack, and we stand with their families, also express our solidarity. ভারত পাকিস্তান দুই দলের ম্যাচ নিয়ে একের পর এক কাণ্ডে এবারের এশিয়া কাপে উত্তাপ ছড়াচ্ছে ভিন্নভাবে। গ্রুপ পর্বের পর এবার সুপার 4-এ 21 সেপ্টেম্বর আবারও মুখোমুখি হবে দুই দল। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। বিসিবি নির্বাচনের কাউন্সিলরের নাম জমা দেবার শেষ দিন শুক্রবার। বুধবার পর্যন্ত প্রায় 1/3 কাউন্সিলরের নাম জমা পড়েছে। প্রথম বিভাগের ক্লাব ওল্ড ডিওএইচএস থেকে কাউন্সিলর হয়েছেন তামিম ইকবাল, মোহামেডানের কাউন্সিলর মাসুদুজ্জামান, প্রাইম ব্যাংকের তানজিল চৌধুরী। তবে বর্তমান পরিচালক থেকে শুরু করে হেভিওয়েট আরও বেশ কিছু সংগঠক বৃহস্পতি শুক্রবারের মধ্যে চূড়ান্ত করবেন কাউন্সিলরশিপ। বিসিবিতে পাচ্ছে নির্বাচনের দামামা, তবে এবার উত্তেজনা, উন্মাদনা, নির্বাচনের সমীকরণ সবই হচ্ছে নীরবে নিভৃতে পর্দার আড়ালে। শুক্রবার বিসিবির কাউন্সিলরশিপ জমা দেওয়ার শেষ দিন। এরপর যাচাই বাছাই শুরু হবার পর শুরু হবে ভোটের আসল লড়াই। তবে বুধবার পর্যন্ত 3 ভাগের 1 ভাগ কাউন্সিলরশিপ জমা পড়েছে মাত্র। বৃহস্পতি এবং শুক্রবার শেষ ভাগেই হয়তো কাউন্সিলরশিপের বাকি নামগুলো জমা পড়বে বোর্ডের কাছে। বিসিবিতে এখন কর্মব্যস্ততা তুঙ্গে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল থেকে শুরু করে পরিচিত অপরিচিত লোকের ভিড় লেগেই আছে, নানা লোকের নানা কাজ। তবে এদের মধ্যে অনেকেই এসেছেন বিসিবির নির্বাচনের কাউন্সিলরের নাম জমা দিতে। এমন নয় যে যিনি কাউন্সিলর হবেন তিনি নিজেই আসছেন নাম দিতে। অধিকাংশ ক্ষেত্রেই প্রতিনিধিরা জমা দিয়ে যাচ্ছেন কাগজপত্র। বুধবার পর্যন্ত প্রায় 1/3 কাউন্সিলরের নাম জমা পড়েছে। ক্যাটাগরি 2 অর্থাৎ ঢাকার ক্লাব থেকে কাউন্সিলর হয়ে পরিচালক হবার প্রাথমিক শর্ত পূরণ করেছেন সভাপতি প্রার্থী তামিম ইকবাল। প্রথম বিভাগের ক্লাব ওল্ড ডিওএইচএস থেকে কাউন্সিলর হয়েছেন তামিম। প্রিমিয়ার ডিভিশনের 12 ক্লাবের মধ্যে বুধবার পর্যন্ত 6 ক্লাব জমা দিয়েছে কাউন্সিলরের নাম। মোহামেডান থেকে কাউন্সিলর হয়েছেন মাসুদুজ্জামান, গুলশান ইউথ ক্লাবের কাউন্সিলর ফরচুন বরিশালের মিজানুর রহমান, প্রাইম ব্যাংকের কাউন্সিলর হয়েছেন তানজিল চৌধুরী, পার্টেক্স থেকে কাউন্সিলর হয়েছেন আজিজ আল কায়সার টিটো। এছাড়াও বিসিবির সাবেক পরিচালক শওকত আজিজ রাসেল কাউন্সিলর হয়েছেন আম্বার ক্লাব থেকে। বিকেএসপি ক্রিকেট দলের কাউন্সিলর হয়েছেন মন্টু দত্ত, ইন্দিরা রোড ক্রিকেট ক্লাবের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু। তবে বৃহস্পতিবার ও শুক্রবার আরও অনেক হেভিওয়েট সংগঠক কাউন্সিলর হবেন। আবাহনের প্রতিনিধি কে হবে তার উত্তর মিলবে এদিন। এছাড়াও বিসিবির বর্তমান পরিচালকরা কে কোন ক্লাব বা জেলা বিভাগ থেকে কাউন্সিলর হচ্ছেন সেই উত্তরও পাওয়া যাবে ডেডলাইন ডেতে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এ তো গেল বিসিবির খবর। তবে ওইদিকে বাফুফের কি ভাবছে তাদের ফুটবল টিম নিয়ে? বাস্তবতা বুঝে জাতীয় দলে হামজা নির্ভরতা কমাতে চায় বাফুফে, উন্মুক্ত রাখতে চায় স্থানীয় ফুটবলারদের দরজা। প্রবাসের সিল থাকলেই আবেগের জোয়ারে আর গা ভাসাতে চায় না ফেডারেশন। তবে আক্রমণ ভাগের শূন্যতা পূরণে প্রবাসী কিংবা দেশি কোথাও মিলছে না কাঙ্ক্ষিত ফুটবলার। যমুনা টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। হামজা চৌধুরীর আগমন নিঃসন্দেহে নতুন প্রাণের সঞ্চার করেছে দেশের ফুটবলে। লেস্টার সিটির এই তারকায় সমৃদ্ধ হয়েছে প্রবাসী ফুটবলারের তালিকা। সমিত ফাহমেদুল কিউবারাও জড়িয়েছেন লাল সবুজের জার্সি। মাঠের পারফরমেন্সে তার প্রভাব পড়লেও ভীতি ছড়াতে পারেনি প্রতিপক্ষের জালে। বাংলাদেশের হয়ে হামজা নিজেও পেয়েছেন গোলের দেখা, তবে আক্রমণ ভাগে রয়ে গেছে সেই পুরনো সংকট। ভালো মানের স্ট্রাইকারের অভাবে আসছে না কাঙ্ক্ষিত জয়। প্রবাসী যারা আসছেন তাদের বেশিরভাগই ডিফেন্স ও মিডফিল্ডের ফুটবলার। অনেক খোঁজ করেও মিলছে না আক্রমণ ভাগের নতুন কোনো তারকা। ডোমেস্টিক লিগ থেকে বলেন বা ফরেন লিগ থেকে বলেন, কাউকে আমরা এখনো পাই নাই। মূল কত গোল স্কোর আমাদের লাগবে, অ্যান্ড আমরা ওই জায়গাটাতে আমরা এখনও মানে কি বলবো চ্যালেঞ্জ হিসাবে দেখতে হচ্ছে। তাই আমাদের প্লেয়িং স্টাইলটাও কিন্তু ওভাবেই কুপ করে নিতে হচ্ছে যে আমাদের একদম ফিনিশার নাই, তো টিম হিসাবে আমাদের যায় যেমনি হোক গোল দিতে হবে।
সবশেষ ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে পাওয়া যায়নি হামজা সমিতের সার্ভিস। গোলশূন্য ড্র হওয়া সেই ম্যাচে এই দুই তারকার অনুপস্থিতির প্রভাবও ছিল স্পষ্ট। তাই হামজা সমিতে নির্ভরতা কমাতে চান বাফুফের সভাপতি। তো আমরা চাই না যে মানে আমাদের একটা ন্যাশনাল স্কোয়াড বেশি কি বলবো ভিজিটিং প্লেয়ারদের উপর নির্ভরশীল থাকে, কারণ আপনি জানেন যে এই যে বিশেষ করে এই নেপাল ম্যাচের সময় হামজাও ইঞ্জুরির জন্য আসতে পারে নাই, সুমিতও ইঞ্জুরির জন্য আসতে পারে নাই। তো আমাদের কিন্তু ওই চিন্তা রাখতে হবে মাথায় যে ন্যাশনাল টিম জাস্ট ডাজন্ট মিন যে একটা দুইটা প্লেয়ারের উপর নির্ভরশীল করে রাখা। সো আমরা চেষ্টা করবো যেন আমাদের ডোমেস্টিক লিগ থেকেই বারে বারে আমাদের জাতীয় দলের মেজরিটি প্লেয়াররা খেলতে পারে। লাল সবুজ জার্সিতে অভিষেকের পর 3 ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছেন হামজা চৌধুরী। র্যাঙ্কিংয়েও খুব একটা উন্নতি হয়নি ক্যাবরেরা শিষ্যদের। দলীয় সাফল্য না মিললেও ব্যক্তিগত অর্জনের জন্য হলেও আগ্রহ হারাবেন না প্রবাসী ফুটবলাররা, এমনটাই বিশ্বাস দাবিদ আউয়ালের। টিম ভালো করতেছে না এটা তো জানা কথা, তাই আমি মনে করি সবাই এটাকে চ্যালেঞ্জ হিসাবে দেখছে। ভুটানের সাথে ম্যাচে হামজা ইন্টারন্যাশনাল গোল করেছে বাংলাদেশের পক্ষে খেলে, ফাহমিদুল ওপেনিং গোল করেছে। তো এগুলো কিন্তু হলো মানে একটা প্লেয়ারের একটা ক্যারিয়ার ফরওয়ার্ডিং একটা জায়গা, যে ঠিক আছে রেজাল্ট যাই হোক একটা ন্যাশনাল টিমের জন্য, বাট ব্যক্তিগত তো কিছু জায়গা অর্জন করা যায়। আক্রমণ ভাগের দুর্বলতা কাটাতে নিয়মিত ট্রায়ালের মাধ্যমে প্রবাসী ও স্থানীয় ফুটবলার বের করে আনার পরিকল্পনা বাফুফে বসের। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। খুদে ফুটবলার মোহাম্মদ রিয়াদের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক অধিনায়ক আমিনুল হকের মাধ্যমে এই ফুটবলারকে ক্রীড়া সামগ্রী সহ প্রদান করা হয় নগদ অর্থ, সে সাথে দেয়া হয় প্রতি মাসে আর্থিক অনুদানের আশ্বাস। রিয়াদের ফুটবল প্রতিভা নিয়ে রিপোর্ট প্রচার করেছিল যমুনা টেলিভিশন। অভাবের তাড়নায় ফুটবলার তকমাতায় হারিয়ে যেতে বসেছিল খুদে বেলুন বিক্রেতা মোহাম্মদ রিয়াদের। তবে চোখে মুখে স্বপ্ন ছিল একদিন বড় ফুটবলার হবে সে। যমুনা টেলিভিশনে ফুটবল নিয়ে রিয়াদের আকাঙ্ক্ষা প্রচারিত হলে তার নজর এড়ায়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। পড়ালেখা সহ খেলার সকল দায়িত্ব গ্রহণ করেন তিনি। জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই রিয়াদের কাছে ওর পড়াশোনার জন্য, ওর খেলাধুলার সহযোগিতার জন্য প্রতি মাসে একটি আর্থিক অনুদান ওর 5 তারিখের ভিতরে ওর বাবার কাছে পৌঁছে যাবে। কেবল রিয়াদ নয়, সারা দেশ থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে কাজ করার কথা জানান আমিনুল হক। নতুন কুড়ি স্পোর্টস নামে আমরা একটি কর্মসূচি হাতে নিচ্ছি। সেই কর্মসূচির আদলে আমাদের এই ধরনের রিয়াদদের মতো প্রতিভাবান যারা বিভিন্ন জায়গায় আমাদের যে খেলোয়াড়রা রয়েছে তাদেরকে আমরা সকলকে একটি জায়গায় এনে আমরা ইনশাল্লাহ তাদের পরিবারের, তাদের খেলাধুলা, তাদের পড়াশোনার দায়িত্বের মাধ্যমে সেটা জাতির সামনে আমরা তুলে ধরতে চাই। অসহায় ফুটবলারদের প্রতি এমন উদ্যোগ ভবিষ্যতে অন্যদের অনুপ্রাণিত করবে বলে মত রিয়াদের কোচ নাহিদুর রহমান মান্নার। আর ফুটবলের মাধ্যমে নিজ সন্তানকে আরো উঁচুতে দেখার প্রত্যয় রিয়াদের বাবার। যাতে রিয়াদ সে ভালো খেলতে পারে বা এই প্রতি ওনারা যাতে খেয়াল দৃষ্টি রাখে, এটাই আমার হলো। এইমাত্র বললেন, স্যার বললেন যে ওনার কাছে খবর নেই যে তুমি ওর কাছে যাও, এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। সকল প্রতিবন্ধকতা পেরিয়ে একদিন লাল সবুজের জার্সি নিজের গায়ে চাপানোর স্বপ্ন দেখেন খুদে ফুটবলার রিয়াদ। ভবিষ্যতে আমার ভবিষ্যৎ তারেক রহমান স্যারের নিচে, আমি বাংলাদেশে খেলতে চাই হামজার সাথে। রিয়াদের স্বপ্ন পূরণে ক্রীড়া ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনার কথা জানান সাফজয়ী অধিনায়ক আমিনুল হক। বাংলাদেশ ফুটবলের নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে প্রীতি ফুটবল ম্যাচ। বাফুফে এলিট উইমেন ফুটবল একাডেমি ও চায়না ইউনিভার্সিটিজ উইমেন ফুটবল ইউনাইটেড পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করবে। শনিবার বিকেল 4টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচটি। এই নিয়ে আনুষ্ঠানিকভাবে বাফুফে ভবনে হয় সংবাদ সম্মেলন। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে আহ্বান জানান দুই দলের প্রতিনিধিরা। সেই সাথে খেলাধুলার উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ ও চীন। এদিকে এই প্রীতি ম্যাচে অংশ নিতে বুধবার ঢাকায় আসে সফরকারী দলটি। 2016 এশিয়া কাপের টুর্নামেন্ট সেরা হয়েছিলেন সাব্বির রহমান। তাই এশিয়া কাপ এলেই মানুষের স্মৃতিতে ঘোরেন সাব্বির। এই ডানহাতি অবশ্য জাতীয় দলের খেলা টিভিতে দেখলেই ফিরে যান সেই সব দিনে। আবারও জাতীয় দলের জার্সি পরার স্বপ্ন দেখেন। পাশাপাশি যে দলটা এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে আছে তাদের উপরও ভরসা রাখছেন।
সাব্বির রহমানের ছক্কা মারার সামর্থ্য নিয়ে কারোরই প্রশ্ন নাই। এজন্য 3 বছর ধরে জাতীয় দলের বাইরে থাকলেও এখনো সাব্বিরের জনপ্রিয়তা কিংবা দর্শক মহলে তার চাহিদা অনন্য। টি-20 এশিয়া কাপ আসলেই মানুষের স্মৃতিতে ঘোরেন সাব্বির। 2016 এশিয়া কাপের টুর্নামেন্ট সেরা হয়েছিলেন এই ডানহাতি। সাকিব বাদে সাব্বিরই একমাত্র বাংলাদেশি যিনি বহুজাতিক টুর্নামেন্টের সেরা ক্রিকেটার। 2016-তে আপনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন, ওই স্মৃতিটা কি ভাসে যখন টিভিতে এশিয়া কাপ দেখেন? এশিয়া কাপ না, বাংলাদেশের কোনো খেলা হলেই স্মৃতি ভাসে আর কি। আর ভালো খেলা সবসময় তো মানুষকে ইন্সপায়ার করে, মোটিভেশন করে, আমাকেও করে। এটা ন্যাশনাল টিমে ভালো খেলি বা ডোমেস্টিক ভালো খেলি বা যেখানে ভালো খেলি না কেন, এটা আমার মোটিভেট করে নেক্সট টুর্নামেন্টের জন্য। আফগানিস্তানকে হারিয়ে এখনো এশিয়া কাপের সুপার 4-এ খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ দল। সাব্বিরের মতে সুপার 4-এ যেতে না পারলেও তরুণ এই দলটার উপর যেন ভরসা রাখা হয়। নতুন টিম, ইয়াং টিম, আই হোপ যে ওরা একটু সময় নিয়ে করবে, কারণ বেশি দিন হয়নি টিমটা গোছানো। লিডন ক্যাপ্টেনশিপ পেয়েছে মাত্র 1 বছর হয়েছে। যারা ঢুকেছে নতুন প্লেয়ার, অবশ্যই তাদেরকে সময় দেওয়া উচিত। এমন না যে রাতারাতি আপনি চেঞ্জ করলে আপনি ওয়ার্ল্ড কাপ জিতে যাবেন, এশিয়া কাপ জিতে যাবেন, বাট হোপফুলি তাদেরকে সময় দেবে এবং 2 বছর 3 বছর যখন একটা টিম যেন সলিড টিম হিসেবে খেলবে, তখন এরা ভালো রেজাল্ট করতে বাধ্য ইনশাল্লাহ। এনসিএল টি-20-তে মাত্র একটা ম্যাচ মাঠে গড়িয়েছে। 5 ওভারের সেই ম্যাচে 15 বলে 3 ছক্কায় 33 রানে অপরাজিত ছিলেন সাব্বির। সবশেষ বিপিএলেও 9 ম্যাচে মেরেছিলেন 18টা ছক্কা, রান করেছিলেন 160-এর বেশি স্ট্রাইক রেটে। মনের কোণে সাব্বিরের এখনো স্বপ্ন লুকিয়ে আরও একবার গায়ে জড়াবেন লাল সবুজের অহংকার। আমি তো অবশ্যই বিশ্বাস করি এবং ক্রিকেটে খেলছি, যেহেতু আমার পেশা এটা, প্যাশন এটা আমার। রিটায়ারমেন্ট না পর্যন্ত আমি তো আশা করতে পারি যেটা আমি ভালো খেললে ঢুকবো ইনশাল্লাহ। বাট ওই যে বললাম যে আমার কাজ হচ্ছে ভালো খেলা, অ্যাপ্লিকেশন করা, বাকিটা অ্যাপ্লিকেশন গ্যারান্টি করার দায়িত্ব উপরওয়ালার এবং বিসিবির। বিপিএলে পারফর্ম করলেও বাংলাদেশ টাইগার্স দলের সুযোগ পাননি সাব্বির। আক্ষেপ থাকলেও বিশ্বাস রাখেন পারফরমেন্সের ওপর। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, রাজশাহী। রাট ফ্রি ইনসুলেশন যুক্ত কঙ্কা ফ্রিজ ইঁদুর থেকে সুরক্ষিত থাকে সব সময়। এবার বাংলাদেশ থেকে আপনাদের নিয়ে যেতে চাই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। সেখানে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের কিছুক্ষণ পরে যেই মুখোমুখি হাড্ডাহাড্ডি লড়াইটা হবে, সেই ম্যাচটি কভার করতে রঞ্জন শান্ত সেখানে উপস্থিত আছেন। সরাসরি যেতে চাই তার কাছে। রঞ্জন, এবার নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যেমনটা আমি বলছিলাম যে আজকে কিন্তু ত্রিমুখী লড়াই এবং মাঠের মধ্যে খেলা হতে যাচ্ছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের, এবং মাঠের বাইরে বাংলাদেশ আসলে দোয়া পড়ছে নিশ্চয়ই যে শ্রীলঙ্কা জিতে যাক। ম্যাচের উত্তাপ কেমন দেখছেন ওভারঅল? সঞ্জনা, আপনার অনেক কষ্ট, অনেক ভায়া হয়ে অনেক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে শেষ পর্যন্ত আসতে হলো, এবং হ্যাঁ শুনতে পাচ্ছি ফাইনালি। এবং কিছুক্ষণ পরে ম্যাচ শুরু হবে, খুব বেশি বাকি নেই, মিনিট 6 বাকি রয়েছে। ওভারঅল টস হয়ে গেছে, সেখানে আফগানিস্তান জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। স্বাভাবিকভাবে এই মাঠে হংকং এর বিপক্ষে তারা ব্যাট করে বড় একটা জয় পেয়েছিল, 188 করেছিল। পিচটা একটু আজকে ঘাস আছে এবং রশিদ খান তিনি বলেছেন যে 165 রান তারা চিন্তা করছেন, সেরকম হলে এই ম্যাচ জয় সম্ভব। বলতে বেশ কিছু লঙ্কান সমর্থকদের সঙ্গে কথা হয়েছে, তারা বেশ ভালোটা বুঝতে পারছে, বিশেষ করে বাংলাদেশ দল যে তাদেরকে সাপোর্ট করছে পরিষ্কার, এবং বাড়তি একটা শক্তি সামর্থ্য বল তারা পেয়েছে যে না, বাংলাদেশ দলও আছে আমাদের সঙ্গে। আফগানদের তাদের সুখদ স্মৃতি রয়েছে। ইনফ্যাক্ট পরিসংখ্যান হেড টু হেডও যদি দেখেন 8 ম্যাচে 5টা জিতেছে, এবং এই মরুর বুকেই তারা 2022 টি-20 ফরম্যাটের এশিয়া কাপে একটা ম্যাচ শারজায় তারা হারিয়েছিল। সব মিলে আফগানরা এখন একটু তো আহত, গত ম্যাচটা তারাও খুব হিংস্র হয়ে আছে। তাদের যে কোচ জনাথন ট্রট, তিনিও কারসাজি করছেন, অন্তত মাথায় গেমটা খেলছেন। রশিদ খানরা সকলে ছেড়ে দেওয়ার পাত্র নয়, তারা একেবারে অন্যভাবে লঙ্কানদের সঙ্গে লড়াইটা করবে। বিশেষ করে টস জিতে তারা কিন্তু একটা অ্যাডভান্টেজ পেয়েছে। লেটার অন বা সেকেন্ড ইনিংস যদি বলি, সেখানেও পেসাররা একটু অ্যাসিস্ট পেতে পারে, এবং পিচ রিপোর্টে বলা হয়েছে 2 পেস্ট উইকেট, অর্থাৎ একটু ট্রিকি হবে। এখানে ব্যাটারদের কিছুটা সময় নিয়ে শুরুটা করতে হবে। শুরুতেই একেবারে উড়াধুরা ক্রিকেট খেললে কিন্তু বিপদে পড়তে পারে ব্যাটাররা। তো সেই জায়গায় আফগানরা বেশ সচেতন ভাবে হয়তো ক্রিকেটটা খেলে 160 আপ বা 170-80 যদি করতে পারে, তাহলে এই ম্যাচটা হয়তো তাদের দিকেই যায়। ব্যবধানটাও তো বাংলাদেশের একটা চিন্তার বিষয়। আর একটা পজিটিভ ব্যাপার যে বাতাস আছে এখানে আজকে বেশ খানিকটা, এই বাতাস কাজে লাগিয়ে এক বাউন্ডারি একটু ছোট, এক পাশে বাউন্ডারি বেশি বড়, সেটা কাজে লাগাতে যদি পারে
আফগানরা, তাহলে সেখানে একটা ভালো কিছু হতে পারে। ওভারঅল এখন বলা যায় প্রেশারের ম্যাচ, একটা বলা যায় বাঁচা মরার লড়াই প্রায় দুই দলের জন্য। সুতরাং এই জায়গাটায় দুই দলই মানসিকভাবে একটা চাপে থাকবে, স্নায়ু চাপ ধরে রেখে যারা বেটার ক্রিকেট খেলতে পারবে দিন শেষে তারা জিতবে। তবে টসটা কিছুটা তো এগিয়ে দিয়েছে আফগানদের সঞ্জনা। একদমই তাই। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই রঞ্জন, যে বাংলাদেশি সাংবাদিকরা, মানে আপনি সহ আর যারা বাংলাদেশি সাংবাদিকরা ম্যাচটি কভার করছেন, তারা আসলে এই ম্যাচ শেষে কোথায় যাবেন? আপনাদের প্ল্যানটা কি আসলে জানতে চাই, ইন কেস যদি শ্রীলঙ্কা হেরে যায়? আমরা তখন খুঁজবো বাংলাদেশের ফ্লাইট কখন, আমরা সেই এয়ারপোর্টে যাবো আর কি, বাংলাদেশ কখন বাড়ি ফিরছে সেটার জন্য। তবে না হোক, আমার কথাটা মিথ্যা প্রমাণিত হোক, আমরা চাবো বাংলাদেশ দল যেরকম গেছে দুবাইয়ে হিলটন হোটেলে আছে, আমরা হয়তো অত দামি হোটেলে থাকতে পারবো, তাদের আশেপাশে থাকার চেষ্টা করব কি করছে তারা। এবং সুপার 4-এ যদি বাংলাদেশ যায়, আমরা আলোচনা স্বপ্ন সবকিছু মিলিয়ে যদি বলি তাহলে ফাইনালের মঞ্চকে দেখছি। সুতরাং আজকের ম্যাচটাই ভাইটাল। আজকে ম্যাচ আসলে যাই হোক না কেন ম্যাচের ফলাফল, আমাদের আগামীকাল চলে যেতে হবে দুবাইয়ে, কারণ সেখানে ইম্পর্টেন্ট বেশ কিছু ম্যাচ থাকবে। ভারত পাকিস্তান আবারও লড়বে, ফাইনালের মঞ্চ দুবাই, সবকিছু দুবাইয়েই। তো বাংলাদেশ দল যেখানে সেখানে আমাদের থাকতে হয়। শুধুমাত্র বাংলাদেশ দল এখানে যে নারী পুঁতে রেখে গেছে, মানে এখানেই তাদের ভাগ্য নির্ধারণ, এ কারণে সাংবাদিকরা এখানে অবস্থান করছে এখন পর্যন্ত। সঞ্জনা, একদমই তাই। রঞ্জন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার কাছ থেকে নিশ্চয়ই পরবর্তীতে আরো বেশ কিছু আপডেট আমরা পেয়ে যাব। অনেক ধন্যবাদ। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।